আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ কামাল ভাই। আহ আমিন আল রশিদ, আপনি খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নানা ধরনের নির্বাচনী কথাবার্তা চলছে। প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। কেউ কেউ হুমকি দিচ্ছে, এটা না হলে নির্বাচন ছেড়ে চলে যাব। কেউ কেউ বলছে যে নির্বাচন কমিশনের সামনে যে ধর্ণা দিচ্ছে। এই যে নানা ধরনের ঘটনা ঘটছে, হয়তো নির্বাচনের সময় এগুলো স্বাভাবিক, কিন্তু তারপরও কিছু কিছু ঘটনাকে মানে একটু অস্বাভাবিক লাগছে না? যে এই যেমন ধরেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়টা, অথবা হাসনাত আবদুল্লাহর সঙ্গে আব্দুল আল মিন্টুর যে বাতচিত গুলো, এগুলো আমরা দেখছি। আবার ব্যালট নিয়ে, আপনার পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির যে প্রতিবাদ গুলো, তো এগুলো কি নির্বাচনের যে স্বাভাবিক একটা প্রত্যাশিত যে একটা আপনার পরিস্থিতি, তার সঙ্গে একটু বিষাদ দৃশ্য লাগছে কি আপনার কাছে? জি, কামাল ভাই, অনেক ধন্যবাদ। তা তো লাগছেই। এই নির্বাচনটা শুরু থেকেই আপনি দেখবেন যে বিগত দিনের জাতীয় সংসদ নির্বাচন, এমনকি বিগত তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, বিতর্ক আছে, যে তিনটি নির্বাচন রাতের ভোট, আমির আমির ভোট, এরকম নানা বিশেষণে বিশেষায়িত, সেই নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে যে একটা উৎসব, যে একটা আমেজ বা বডি ল্যাঙ্গুয়েজ, নির্বাচনের যে অ্যাটমসফেয়ার যা ছিল, আপনি দেখেন যে এই সরকারের গত 1.5 বছর ধরে সংস্কার সংস্কার আমরা শুনতে শুনতে এত টায়ার্ড হয়ে গেলাম। সবচেয়ে বড় যে সংস্কার হবার কথা ছিল, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া, মূলত যে নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভের কারণেই মানুষ রাস্তায় নামলো, সেই সবচেয়ে বড় সংস্কার যে নির্বাচন, সেই নির্বাচন আয়োজনে সরকার বারবার মুখে বলছে যে তারা প্রস্তুত, তারা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে আহ, রাষ্ট্রের কোথাও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবার জন্য যেরকম বডি ল্যাঙ্গুয়েজ বা সেটা নির্বাচন কমিশনের প্রস্তুতি বলেন, সরকারের কর্তা ব্যক্তিত্বের কথাবার্তা বলেন, কোথাও ঠিক মানে আমি নাগরিক হিসেবে কনভিন্সড হই না এখন পর্যন্ত। কিন্তু নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হয়, এই আমরা বলছি, আজকে আমি চুল কাটালাম যে সেলুনে, ওই ছেলেটা আমাকে প্রশ্ন করলো, স্যার ভোট কি 12 তারিখে হবে? তো দেখেন, ভোটের আর 12 তারিখ হতে 1 মাসও বাকি নাই। তো সোসাইটির সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত এই কনফিউশন কেন? বিগত দিনের নির্বাচনগুলো এরকম তো আমরা এত কনফিউজ আমরা মানুষকে হতে দেখি নাই, যে ভোটের 20-25 দিন আগেও সে জিজ্ঞেস করে ভোট কি হবে। তো এই যে সরকার মানুষের মনে একটা ভরসা দিতে পারলো না, এইটা একটা আমি মনে করি যে ফেলিওর। এবং প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ইতিহাসে সেরা নির্বাচন করবেন। ইতিহাসে সেরা নির্বাচন কি করে করবেন? এই সরকারের যারা স্টেক হোল্ডার, ধরেন এনসিপি তো একটা বড় স্টেক হোল্ডার, জামাত, বিএনপি, সবাই, মানে সব দলের সমন্বয়েই তো এই সরকারটা হলো, সব দলের সমর্থন নিয়েই। তো তাদের প্রধান স্টেক হোল্ডারদের একটা এনসিপি যে সুর, আজকে দেখেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক পর্যন্ত করলো। বৈঠক শেষে বেরিয়ে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ মোটামুটি একই টোনে কথা বললেন, এবং তাদের এখন মনে হচ্ছে তাদের সমস্ত অভিযোগ, তাদের সমস্ত রাগ, তাদের সমস্ত ক্ষোভ হচ্ছে বিএনপির প্রতি। যে কেন বিএনপি তারেক রহমানের পোস্টার ঢাকা শহরে থাকবে, যদি সেই কারণে তাকে যদি শোকজ না করে, তাহলে কেন নাহিদ ইসলামকে শোকজ করবে, কেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে শোকজ করবে? এবং দেখেন যে তারা বারবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই, অথচ এই সরকার, আমরা জানি যে সবচেয়ে বেশি অনুরক্ত বা সরকারের যদি সমর্থন পায় কোনো একটি দল, এনসিপি। এবং এই এনসিপি যখন গঠিত হয়, আমরা শুরু থেকে শুনতাম যে কিংস পার্টি, প্রধান উপদেষ্টা নিজেও বিভিন্ন সময় কথা বলেছেন, তাতে মনে হয়েছে এই দলটির প্রতি তার একটা অনুরাগ বা ভালোবাসা আছে। তো সেই দল এখন বলছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই। এর অর্থ কি এই যে প্রতীক বরাদ্দ হয়ে যাওয়ার পরে যখন প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে যাবে, তখন কি ধীরে ধীরে পরিস্থিতি আরো এমন হবে যে তারা নির্বাচন থেকে সরে যাবে? বাজারে এই আলোচনাটা উঠছে যে এনসিপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে কিনা, এবং যদি তাই হয়, জামাত কি ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবে? আমি আপনার সাথে একবার বলেছিলাম সম্ভবত যে ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটি যদি জামাত এবং অন্যান্য দল কনফার্ম হয়, তাহলে তারা এই ভোটে আসলে থাকবে কেন? কারণ জুলাই অভ্যুত্থানের যারা অংশীদার, যারা সম্মুখ সারিতে ছিল, নির্বাচনের পরে যদি পরিস্থিতি এমন হয় যে তারা আর পলিটিক্সে
খুব সিরিয়াসলি এক্সিস্ট করছে না, তারা অতটা মানে প্রায়োরিটি পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট কেন চাইবে? তাহলে কি এমন কোনো পরিস্থিতি ঘটবে বা এমন কোনো উসিলা বা অজুহাত তৈরি হতে পারে যে যাতে করে একটা দুটি দল নির্বাচন থেকে সরে যাবে? এবং তার ফলে কি দাঁড়াবে? তাহলে কি ভোট আবার সময়টা চেঞ্জ হয়ে যাবে? এর মধ্যে ধরেন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে অনানুষ্ঠানিক ভাবে হলেও যে তারা ভোটে যাবে না, নো ভোট নো ভোট, নৌকা প্রতীক না থাকলে ভোটে যাবে না। এখন আমি ঠিক জানি না আগামী নির্বাচনকে সামনে রেখে এই আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত হলো তাদের রোল, আবার আওয়ামী লীগের যে প্রধান এলাই জাতীয় পার্টি তাদের কি ভূমিকা হবে, সবকিছু মিলিয়ে আবার এই এনসিপি এখন যেটা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, সবকিছু মিলিয়ে জনমনে আজকে আমার যে নরসুন্দর তার যে প্রশ্নটা যে ভোট আদৌ 12 তারিখে হবে কিনা, এই সংশয়টা এখন পর্যন্ত যে আছে, এটাই হলো অ্যালার্মিং। যে সরকার এখন পর্যন্ত এইভাবে মানুষকে শতভাগ কনভিন্স করতে পারে নাই, নির্বাচন অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে নাই যে হ্যাঁ সত্যি সত্যি 12 তারিখে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। এটা আমি মনে করি সবচেয়ে বড়, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত। অলরেডি আমি যে রুমিন ফারানার কথা বলছিলাম, উনি দেখলাম আজকে প্রেস কনফারেন্স করে বললেন যে এরকম প্রশাসন, মানে জানি অলরেডি বায়াস প্রশাসন, তাদের অধীনে আমরা কিভাবে নির্বাচন যাব? এই প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এমন অভিযোগ কিন্তু আরেক হারে বিএনপিও করছে, জামাতও করছে। তো প্রশাসনকে একদম পক্ষপাতহীন এমন তো কেউ করছে বলে আমি দেখিনি। তাহলে নির্বাচন না, কমিশনের কি উচিত হতো না এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া? না, এখন ধরেন অভিযোগ করে কে? অভিযোগ করে যখন সে সংক্ষুব্ধ হয়। এখন প্রত্যেক প্রার্থী চায় যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে আনোয়ার হোসেন মঞ্জুর একবার খুব রসিকতা করে একবার অনুষ্ঠানে বলেছিলেন যে ভোট ফ্রি ফেয়ার ভালো হয়েছে সেটা বুঝবো কি করে? সেটা বুঝবো আমি যদি জয়ী হই। তো উনি এটা রসিকতা করে বলেছিলেন যে উনি জয়ী হলে ভালো ভোট হবে। তা এখন কথা হলো যে হুম। প্রত্যেক প্রার্থী মনে করেন যে তিনি যেভাবে লেভেল প্লেইং ফিল্ড মনে করেন সেভাবে হতে হবে, সেভাবে তো হয় না। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূল অভিযোগটা এসছে কি, যে দ্বৈত নাগরিক হলে উনি নির্বাচিত হতে পারেন না, সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না। এটি তো আমাদের সংবিধানেই আছে। তাহলে দ্বৈত নাগরিক থাকা অবস্থায় আপনি কি করে মনোনয়নপত্র বৈধ করেন, এই যে আলোচনা উঠছে। এক, দ্বিতীয় আলোচনা উঠছে যে ঋণ খেলাপি বা বিভিন্ন অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছেন। কারোরটা বাতিল করছেন, কারোরটা করছেন না। এখন ইলেকশন কমিশন তো তার একটা লজিক থাকে, সে যখন বিচারক যখন রায় দেন তাকে আইন মানতে হয়, সংবিধান মানতে হয়, সেই সঙ্গে থেকে লজিকও মানতে হয়। আবার বিচারকের সার্কামস্টান্সেস কিছু এভিডেন্স থাকে, তার উপরে ভিত্তি করে তাকে রায় দিতে হয়। ইলেকশন কমিশনে যে আপিল হচ্ছে ওটাও তো একটা কোর্ট আসলে। তো ওনারা কিসের ভিত্তিতে রায় দিচ্ছেন সেই যুক্তিটা তাদের কাছে আছে, কিন্তু যারা সংখ্যা হচ্ছেন তারা মনে করছেন যে এই ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করছে। মাঠ প্রশাসনের ক্ষেত্রে বিএনপি বলে, আপনি খেয়াল করবেন যে ডিসিএসপিরা সব একটা বিরাট অংশই জামাত, আবার জামাতের লোকেরা বলে যে মাঠ প্রশাসন সব বিএনপির দখলে। তো এই অভিযোগটা পাল্টাপাল্টি। তো এখন নাগরিক হিসেবে আমাদের পক্ষে এটা বোঝা খুব কঠিন যে সত্যি সত্যি মাঠ প্রশাসনের ডিসি সাহেবদের কত শতাংশ প্রো বিএনপি, কত শতাংশ প্রো জামাত। এটা আরেকটা লজ্জার ইস্যু যে জনকর্মচারীরা, ওনারা বিএনপি, ওনারা আওয়ামী লীগ, ওনারা জামাত, এই আলোচনাটা ওঠে কেন? উনি তো অ্যাকর্ডিং টু হিজ ল উনি রোল প্লে করবেন, কিন্তু ওনারা হয়ে যান যখন যে ক্ষমতা আসে। আবার এনসিপির একজন নেতা বললেন যে অলরেডি গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকে গেছে, কারণ তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে। তো এই যে একটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে ঢুকে গেছে, ভোট এলেই অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্যে থেকে নাগরিকদের পক্ষ থেকে কিন্তু এটা বোঝা কঠিন হয় যে আসলে কে কি রোল প্লে করছে। নির্বাচন কমিশন তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যে কোনো কাজ করার ক্ষেত্রে স্বাধীন, কিন্তু আইনের বাইরে গিয়ে সে স্বাধীন না। মানে প্রত্যেকটা লোক স্বাধীন হচ্ছে তার বৃত্তের মধ্যে, আইনের বাইরে যাওয়ার জন্য সে স্বাধীন না, সংবিধানের বাইরে যাওয়ার জন্য তাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। কিন্তু যেই সব বিষয় নিয়ে কথা উঠছে, পোস্টাল ব্যালটের কথা আপনি শুরুতেই আনছিলেন, আজকে আমি আপনার সাথে যুক্ত হবার আগেই আমরা আমাদের রিপোর্টার একটা রিপোর্ট করলেন বাহরাইনে এই যে হ্যাঁ ভোটে, মানে হ্যাঁ বক্সে সিল দেয়া আমরা কিছু দেখলাম, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট বাহরাইনে। তো এইটা কয়েকদিন আগেও একবার ভাইরাল হলো। তো এইটা যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনি দেখেন, অভিযোগটা এসছে তো, এবং এইটার এগেনস্টে ইলেকশন কমিশন থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা খুব শক্ত যুক্তি কিন্তু না। ফলে নানা কারণেই আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন তার যে রোল প্লে করবার কথা, তার যেরকম মেরুদণ্ড সোজা রেখে কাজ করবার কথা, সেটা তারা করতে পারছে না আসলে। মাঠ প্রশাসনের ক্ষেত্রেও স্বরাষ্ট্র আমি একটু উপদেষ্টা। পোস্টাল ব্যালটে যে এই ঘটনাটা ঘটলো, পোস্টাল ব্যালটের যে কেলেঙ্কারি,
এই কেলেঙ্কারির ক্ষেত্রে আপনি মানে নির্বাচন কমিশনের কি মেরুদণ্ড নিয়ে কথা বলবেন নাকি যোগ্যতা নিয়ে কথা বলবেন? না, তারা কি যোগ্যতা আসলে মেরুদণ্ড, অযোগ্যতা পরিচয় দেয়নি? তারা অযোগ্যতার পরিচয় দিয়েছে। এখানে যেটা মুশকিল হয়েছে, তারা যেরকম বলবার চেষ্টা করছেন যে এটা স্যাবোটাজ হতে পারে, যে কোনো একটা গ্রুপ এই টোটাল ভোটিং প্রসেসটাকে বা এই ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য সচেতন ভাবেই এই ব্যালট গুলোকে খুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এটা হতে পারে, এটা আমিও মনে করি এটা একটা লজিক হতে পারে। কিন্তু কথা হলো যে একটা ঠিকানায় কয়েকশো বা একশোর বেশি ব্যালট ওনারা পাঠালেন কেন? যখন একটা ঠিকানা এতগুলো ব্যালট যাওয়ার প্রশ্ন এসছে, তখনও তো তার সন্দেহ করবার কথা ছিল। ওনারা যুক্তি দিয়েছেন কি, যে মধ্যপ্রাচ্যে বা এরকম যেসব দেশে প্রবাসী বাংলাদেশিরা থাকেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ঠিকানা দেন নাই, কালেকটিভলি একটা ঠিকানা দিয়েছেন। তো আমি ঠিক জানি না, এইটা আসলে আরো বেশি ইনভেস্টিগেট হওয়া দরকার, ইলেকশন কমিশনকেও জবাবদিহির মধ্যে আনা দরকার, যে সত্যি সত্যি এইখানে ওনাদের যে ব্যাখ্যাটা দিচ্ছেন কতটা যুক্তিযুক্ত। কারণ এখানে একটা বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার। কারণ চুরি যে 5 টাকার করে, সে 500 টাকা চুরিও করতে পারে। ফলে এই যে আপনি বাহরাইনে যে ঘটনাটা ঘটলো, আপনি ধরে নিলাম আমরা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাহরাইনের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় এসছে বলে আমরা জানলাম। কিন্তু আরো যেসব দেশে গেছে, ইউরোপে গেছে, আমেরিকায় গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, তো সেসব দেশে যেরকম ঘটনা ঘটে নাই, সিল দিয়ে আবার যে পাঠানো হয় নাই বা হবে না, আমরা সেটা জানবো কি করে? অপরাধ 20টা ঘটে, সোশ্যাল মিডিয়া আসে তো একটা, 19টা ঘটনার খবর তো আমরা জানি না। ফলে এইখানে পোস্টাল ব্যালট নিয়ে আপনি যে শব্দটি বললেন কেলেঙ্কারি, আসলেই কেলেঙ্কারি হয়েছে নাকি এটি বিচ্ছিন্ন ঘটনা, এটি কিন্তু আমরা আমরা কনফার্ম না। যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ। আর যদি বিচ্ছিন্ন ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরো ঘটে থাকে, তাহলে এটার মানে কার বাক্সে যাবে জিনিসটা? ভোট যদি ম্যানিপুলেশন হয়, নির্বাচন যদি প্রভাবিত হয়, সেই প্রভাব বিস্তার কে করতে চায়? যার জয়ের সম্ভাবনা কম থাকে। তো যার যে অ্যাপারেন্টলি ভোট হলে, ফ্রি ফেয়ার ভোট হলে যে জয়ী জয়ী হবে বলে বিশ্বাস করা হয়, তার তো ম্যানিপুলেট করার সুযোগ মানে প্রয়োজন নাই। ম্যানিপুলেট সেই করে যার জয়ের সম্ভাবনা কম। তাহলে নির্বাচন কমিশন কারো পারপাস সার্ভ করছে, নাকি নির্বাচন কমিশনের উপরে ভর করে কেউ এটা করছে? এইটা আমি মনে করি পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটার বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার, যে আসলে কি ঘটেছে। ইলেকশন কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে, নাগরিক হিসেবে আমি স্যাটিসফাইড না। আসলে আপনি যে মেরুদণ্ডের কথা এখন বললেন, একটা দেখেন, এই জি নির্বাচনে আসে আর 3 সপ্তাহ, এই সময় জি বিচার বিভাগের তদন্ত কবে হবে, কবে কি ডিসিশন হবে, অথবা এই ভোটগুলি কিভাবে নেওয়া হবে? সময় তো নাই। না, আসলে এখন এইটা দেখেন, এই তদন্তের কাজ প্রশ্নটা কিন্তু তদন্ত অনেকে হতে করছে। থাকবে। আমি জি একটা কথা বলি, এই প্রশ্ন কিন্তু অনেকে করছে যে যে নির্বাচন কমিশন এই 15 লাখ পোস্টাল ভোটকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, তারা 12 কোটি ভোটকে কিভাবে হ্যান্ডেল করবে? এই প্রশ্নটা কিন্তু এই আসছে এখন। এইটা শুধু তো ইলেকশন কমিশনের বিষয় না। আপনি দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন সম্ভবত বললেন কি, যে অভ্যুত্থানের সময় থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলো নির্বাচনে ব্যবহৃত হবে না। উনি জোর দিয়ে বলছেন। উনি কি করে বললেন? ওই যারা অস্ত্র লুট করেছে ওনারা ওনাকে বলে গেছে যে স্যার আমরা এই অস্ত্র নির্বাচনে ব্যবহার করব না। এটা হয় নাকি? এই লোক মানে এত উদ্ভট উদ্ভট কথা বলেন এবং এত হাস্যকর কথা বলেন, এবং এত হাস্যকর কথা বলবার পরেও এই লোক যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ পদে আছেন কি করে আমি তো ঠিক জানি না। এবং ওনাদের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডাররাই ওনার পদত্যাগ দাবি করলেন। এবং মাঝখানে যে ঘটনাটা ঘটলো হাদির হত্যার পরে, আমরা তো ধরে নিয়েছিলাম উনি বোধহয় সরে যাচ্ছেন। অন্তত আত্মসম্মান বোধ থাকলে লোকেরা তো চলেও যায়। তো উনি নিজেও যাচ্ছেন না, সরকারও তাকে বের করে দিচ্ছে না, অথচ এই লোক একটার পর একটা এরকম হাস্যকর কথা বলে যাচ্ছেন। চোর মানে অস্ত্র লুট হলো থানা থেকে, সেই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না, উনি জোর দিয়ে বলছেন। এখন তাহলে প্রশ্ন করব যে আপনি কি করে বলেন, কে চুরি করেছে তাহলে আপনি জানেন, কে লুট করেছে আপনি জানেন, এবং তারা এসে আপনাকে বলেছে যে স্যার আমরা এই অস্ত্র ব্যবহার করব না। ফলে এইসব কথাবার্তা না, উনি হয় খুব সরল অথবা খুব বেশি চালাক, আমি ঠিক জানি না উনি কি। খুব সরলতার কারণে লোকের এরকম কথাবার্তা বলে, আবার খুব চালাক লোক আবার খুব চালাক লোকেরাও বোকা সাজে, আমি ঠিক জানি না উনি কি। এখন এরকম আচ্ছা, একটা লোক স্বরাষ্ট্র হ্যাঁ, উপদেষ্টা পদে থেকে আইন শৃঙ্খলা বাহিনী গত 1.5 বছর ধরে উনি কি নিয়ন্ত্রণটা করছেন বলেন? একটা মব উনি বন্ধ করতে পারেন না, এবং প্রত্যেকটা মবের পরে একই ব্যাখ্যা দেন। এবং উনি বলেন কি মানুষকে সচেতন হতে হবে। উদ্ভট কথা। মানুষ সচেতন হতে তাহলে আপনার পুলিশ দরকার কি, আপনার র্যাব দরকার কি, আপনার আর্মির দরকারটা কি? তো শুধু নির্বাচন কমিশন তো না, এই যে সরকারের যে মেরুদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা যে সক্ষমতা দেখলাম গত 1.5 বছর ধরে, এই আইন শৃঙ্খলা বাহিনী কি ইলেকশন কন্ডাক্ট করবে? এবং নির্বাচনের দিন যদি 10টা জায়গায় মব হয়, কয়টা আপনি ঠেকাবেন? কয়টা আর্মি যাবে, কয়টা ফোর্স সেখানে যাবে? শুধু ইলেকশন কমিশনের মেরুদণ্ডহীনতা এখানে তো প্রশ্ন না, এখানে সরকারের মেরুদণ্ডহীনতা তো একটা বড় প্রশ্ন। আপনি কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে একটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন আমি তো ঠিক জানি না আসলে। আচ্ছা, আমি যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই আলোচনা,
সেটা হলো যে এই যে আমাদের যে গণভোট যেটা হচ্ছে, গণভোটে আমরা দেখতে পাচ্ছি সরকার সুনির্দিষ্টভাবে একটা পক্ষ নিয়ে নিয়েছে এবং হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। সরকারি অফিসগুলোতে চলছে, স্কুল কলেজে চলছে, ব্যাংকগুলিতে চলছে, এবং এখানে আপনার ব্যাপক খরচও করা হচ্ছে কিন্তু অলরেডি। আমি এর মধ্যে শুনলাম যে আপনার পল্লী বিদ্যুৎ তারা নাকি প্রায় 4 কোটিরও বেশি লিফলেট ছাপিয়েছে। তো এগুলোর যে এই যে খরচটা হচ্ছে, এবং এটা কি আপনার কাছে আইনগত ভাবে এটা কি ঠিক হচ্ছে, অথবা নৈতিক ভাবে কি ঠিক হচ্ছে, অথবা এটা আফটার আইন এফেক্ট কি হচ্ছে? এটা আইনগতভাবে হয়তো ঠিক, ঠিক এই কারণে যে আইনগতভাবে বাধা নাই। আলোচনা যদি আপনি করতে চান তাহলে অনেক পেছনে যেতে হবে, আমি জানি না সময় পাবেন কিনা। সেটা হলো যে যেই প্রক্রিয়ায় গণভোট হচ্ছে এই প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং এই প্রক্রিয়াটাই অসাংবিধানিক আমি মনে করি। এই কারণে যে সবকিছু আপনি সংবিধানের 106 অনুচ্ছেদ বা হাইকোর্টের একটা রায় দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন না। বাংলাদেশের সংবিধানে গণভোট তো নাই। তো আপনি গণভোট নাই, আপনি হাইকোর্টের একটা আদেশের বলে দিচ্ছেন যে গণভোট আসছে। আচ্ছা মেনে নিলাম। পৃথিবীর ইতিহাসে প্র্যাকটিস হলো যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তন এটা সংসদে পাশ হওয়ার পরে গণভোটে যায়। যে জনগণকে বলতে হয় যে দেখো আমরা জনগণের প্রতিনিধিরা এটা করছি, তুমি যদি এটা হ্যাঁ বলো তাহলে সমর্থন দাও, অথবা সমর্থন দিও না। এইখানে হলো উল্টো। আগে আপনি গণভোট নিয়ে সেই জুলাই সনদ পাঠাচ্ছেন পার্লামেন্টে বা সংবিধান সংস্কার পরিষদে, তারা এটাকে রেটিফাই করবে। এটা একটা উদ্ভট সিস্টেম। এই গণভোটের যেই প্রক্রিয়ায় হচ্ছে এই সিস্টেমটাই ত্রুটিপূর্ণ। মানে এখানে হ্যাঁ জিতবে কি না জিতবে সেটা পরের ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার দুই, যেই ভোটের ফলাফলটা নির্ধারিত, নির্ধারিত মানে হ্যাঁ ভোট তো জিতবে, কারণ সরকার পুরো রাষ্ট্রযন্ত্র হ্যাঁ ভোটের পক্ষে। এখন আপনি যেই ফলাফলটা চান সেই ফলাফলটার পক্ষে আপনি প্রচার যদি চালান তাহলে দুইটা অপশন রাখার তো দরকার নাই। আপনি একজন লোকের সামনে ভাত এবং রুটি দিয়ে বললেন যে দুইটার মধ্যে একটা আপনি বেছে নিতে পারেন, তবে আমি চাই আপনি ভাত খান। তো আপনি বললেন যে আমি চাই আপনি ভাত খান, তাহলে রুটিটা আমার সামনে আপনি দিলেন কেন? দুইটা অপশন রাখার অর্থই হলো যে আমি আমার চয়েস মতো একটা নিব। তাহলে আপনি যদি মনেই করেন যে আপনি হ্যাঁ কে জয়যুক্ত করাবেনই, হ্যাঁ ফলাফলই আপনি আনবেন, তাহলে আপনি নাটা রাখলেন কেন? দুই। নাম্বার তিন, যদি আপনি মনেই করেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে হ্যাঁ জয়যুক্ত করাতে হবে, আপনার তো এই হ্যাঁ ভোটের আয়োজন করার দরকার ছিল না। যে জুলাই সনদটা আপনি করেছেন এইটা আপনি বলে দিতে যে পাশ হয়ে গেছে, কিন্তু সেটা আপনি পারছেন না, কারণ এটা আইনগত ভাবে মানে সিদ্ধ হবে না। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে একটা গোলমেলে, একটা লেজে গোবরে, এবং এটা ভবিষ্যতে কোনো না কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ চারটা প্রশ্ন দিয়ে একটা হ্যাঁ না হচ্ছে। এখন আপনি বলবেন এবং চারটা প্রশ্নের মধ্যে আবার সাব ক্লজ আছে, যে জুলাই সনদের মধ্যে যতগুলো ধারা সব ধারাকে আপনি চারটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে বলছেন এইবার আপনি হ্যাঁ বা না বলেন। তো এখন সেই জুলাই সনদের 84টা পয়েন্টের মধ্যে 50টা পয়েন্টে আমার একমত আছে, আমি একমত, কিন্তু 34টার ব্যাপারে আমি হয়তো দ্বিমত করি। তাহলে আমি হ্যাঁ দেবো না না দেবো? পুরো বিষয়টা পরিষ্কার না। এবং আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের কাছ থেকে আমরা লোকাল মানুষের ফিডব্যাক নিচ্ছিলাম যে ভোটের বাকি অল্প কিছুদিন, লোকেরা গণভোট সম্পর্কে কি জানে একটু আমাদের কাছে কিছু ফিডব্যাক দেয়। লোকেরা হাস্যকর হাস্যকর সব উত্তর দেয়, বলে যে আমরা এই যে সবাই মিলে ভোট দিতে যাবো এটাই গণভোট। লোকেরা জানেই তো না গণভোটটা কি। এবং সরকারের এই যে রাষ্ট্রের পয়সা খরচ করে এই যে প্রচারটা করছে, এই প্রচারের ফলেও কত লোক সত্যিকারই বুঝবে যে গণভোটটা কি, আমি ঠিক জানি না, আমি খুব ডাউট। অধিকাংশ লোকই না বুঝে হ্যাঁ দেবে, না বুঝে না দেবে। এবং অনেকেই মানে ইনসিস্টেড হবে তার প্রতিবেশীর দ্বারা, তার দলের দ্বারা, যে ভাই গণহারে হ্যাঁ দিয়ে আইসো। আর আমার ধারণা একটা বিরাট অংশের লোক জাতীয় নির্বাচনের ব্যালটে ভোট দেবে, কিন্তু ওই যে হ্যাঁ না, ওই সিল, ওই ব্যালটে সিল আসলে দেবে না, সে বুঝবে না জিনিসটা। তার মানে সরকার পারপাসিভলি চায় যে যে কোনো ভাবেই হোক হ্যাঁ জয়যুক্ত হোক, এবং আপনি নিশ্চিত থাকেন হ্যাঁ জয়যুক্তই হবে। সরকার, কারণ আমাদের বাংলাদেশে এর আগে যে 3টি গণভোট হয়েছে, 3টি গণভোটের রেজাল্ট আসলে আগে নির্ধারণ করা ছিল। সরকার যে রেজাল্ট চেয়েছে গণভোটে সেই রেজাল্ট হয়ে এসেছে। এবারও তাই হবে, একটা আনুষ্ঠানিকতা করলো আর কি, যে একটা হ্যাঁ জয়যুক্ত হবে। আচ্ছা, তার উপরে ভিত্তি করে একটা জুলাই সনদ আপনি সংসদে বা গণপরিষদে বা সংবিধান সংস্কার পরিষদে আপনি পাঠাবেন, সেটা রেটিফাইড হবে। এইটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া কিছু না বলে আমার মনে হয়। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করছি আপনাকে। এটা আপনি সংক্ষেপে বললে ভালো হয়, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তিনি সংখ্যালঘুদের উপর যে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে সহিংসতা, সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন। এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সহিংসতাগুলি ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, তার মধ্যে সাম্প্রদায়িক উপাদান খুব বেশি একটা নেই। তিনি বলেছেন যে 645টি ঘটনা ঘটেছে, তার মধ্যে সাম্প্রদায়িক